এইবার বন্যাতে গ্রামের সবকিছু বদলে যাচ্ছে। এই সময় মাঠ ভর্তি ধান থাকতো, এখন চারিদিকে শুধু জল আর জল। কিছু কিছু জায়গায় পথেও তো জল জমে আছে। গোপীনাথপুর গ্রামে এবার বর্ষাতে দারুণ ক্ষতি হয়েছে। বন্যাতে গ্রাম ডুবেছিল প্রায় মাস খানেক। এখন জল কমেছে, তবে ধানের জমিগুলোতে এখনো জল রয়েছে। জলা পাশের গ্রামে মুকুন্দদের বাড়ি গিয়েছিল, সেখান থেকেই ফিরছে। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে হয়। মুকুন্দদের বাড়িতে কাল সকালে আবার আসতে হবে। যদি কিছু টাকা ধার পাওয়া যায়, না হলে এই বন্যার বাজারে না খেতে পেয়ে মরতে হবে। ফিরতে একটু দেরি হয়েছে। পথটা পুরো ফাঁকা, আকাশে চাঁদের আলো রয়েছে, কিন্তু চারপাশে কেউ কোথাও নেই। একা যেতে যেতে জলা হঠাৎ করে পিছন দিকে কিছুর শব্দ শুনতে পেল। আরে, এটা কিসের শব্দ হচ্ছে? পথ দিয়ে ওটা কি আসছে? চোখ দুটো জল জল। সর্বনাশ, এটা একটা সাপ। এই এত বড় সাপ আমি জীবনে কখনো দেখিনি। সাপটা গ্রামের পথ ধরে এগিয়ে আসে জলার দিকে। এতটাই দ্রুত এলো, জলা পেছন ফিরে দৌড়ানোর আগেই ভয় রাস্তার উপরে পড়ে গেল। সে ওই অবস্থায় পেছনে সরার চেষ্টা করলো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও প্লিজ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার মনে হয় তুমি কোনো শক্তিধর ব্যক্তিত্ব, কারণ এত বড় সাপ হতে পারে না। নিশ্চয়ই তুমি অন্য কেউ। এইবার সাপটার দিক থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। সে মানুষের কণ্ঠে বলে ওঠে, তোদের গ্রামে আমি যখন একবার এসেছি, তখন তোদের গ্রামকে শ্মশান না বানিয়ে এখান থেকে যাব না। কিন্তু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি তো তোমায় কখনো এখানে দেখিনি। তুমি কে? আমি হলাম সর্পপ্রেত। আজ রাতে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। জলা ভয়ে চিৎকার করতে লাগলো। কে কোথায় আছো? বাঁচাও আমায়। আমাকে সর্বপ্রেতে খেয়ে ফেললো গো। বাঁচাও। এই যে এই গাছটার নিচেই রক্ত মাখা হাড় আর জলার খানিকটা ছেঁড়া জামা পড়েছিল, তাই তো? হ্যাঁ, দৃশ্যটা এমন ভয়ঙ্কর ছিল তা তো তুই কল্পনাও করতে পারবি না। যেন গোটা শরীরে চামড়া মাংস কেউ হজম করে ফেলেছে, আর রক্ত মাখা হাড়ের কঙ্কালটা এইখানে ফেলে রেখে গিয়েছে। আমি কয়েকদিনের জন্য গ্রামের বাইরে কি গেলাম, তার মধ্যে এসব হয়ে গেল। বন্যার ক্ষয়ক্ষতিতে গোটা গ্রাম এখনো এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি। আবার তার মধ্যে এসব। কার নজর যে আমাদের গ্রামে পড়লো কে জানে। কথা হলো, এই ঘটনাটা কিভাবে ঘটলো? আমার বাবা বলেছে এ কোনো মানুষের বা জীবজন্তুর কাজ নয়, এ নিশ্চয়ই কোনো অশরীরী আত্মার কাজ। এ বন্যার সঙ্গে সঙ্গে আমাদের এই গ্রামে কিছু একটা এসে ঢুকেছে। বেলগাছটার তলায় দাঁড়িয়ে শিবু আর পচা গভীরভাবে ভাবতে লাগলো। শিবু কিন্তু পথের দিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, সবই বুঝতে পারছি, কিন্তু এটা যদি অশরীরী আত্মার কাজ হয়, তাহলে তো অন্যভাবেও মারতে পারত। এমন ভাবে হাড় বাদে সমস্ত কিছু গেল কোথায়? যেন মনে হচ্ছে একটা আস্ত সাপ হরিণ গিলে তারপরে মাংস চামড়া খেয়ে কঙ্কালটা বের করে দিয়ে গেছে। এখানে সাপ এলো কোথা থেকে? এই তুই না যা মনে আসে তাই বলতে থাকিস। আরে, ওই মাঠের শেষে জঙ্গলটার দিকে ধোঁয়া উঠছে বলে মনে হচ্ছে। এই চল তো ওই জঙ্গলটার কাছ থেকে একবার ঘুরে আসি। এমন সময় তো ওই জঙ্গলের দিকে কারো থাকার কথা নয়। এসব কথা বলতে বলতে
শিবু আর পচা হাঁটতে হাঁটতে এগোতে লাগলো মাঠের শেষে ওই জঙ্গলটার দিকে। শিবু ও পচা জঙ্গলের কাছে গিয়ে দেখে বড় বড় গাছ দিয়ে ঘেরা মাঝে ফাঁকা জায়গায় এক তান্ত্রিক বসে আছে। তার সামনে আগুন জ্বলছে আর একপাশে ধুনো। পাশে কয়েকটা মাটির পাত্র রাখা, তার মধ্যে একটা পাত্রের মধ্যে লাল রক্ত রাখা। আর মাত্র দুজন, তার মানে আজ আর একটা অমাবস্যার অপেক্ষা। এই 2 অমাবস্যায় দুজনকে যদি আমি মারতে পারি তাহলেই 13 জন পূর্ণ হবে, আর তারপরেই আমি আমার সাধনায় সিদ্ধি লাভ করব। কথাটা বলে সেই সাধু দুটো হাত আকাশের দিকে তুলে অদ্ভুতভাবে হাসতে লাগলো। এই সাধু বাবাকে তো এখানে এর আগে দেখিনি। আর সাধু বাবা কি বলছে? আর 3 জনকে মারতে পারলে মানে? চুপ কর, ভালোভাবে শুনতে দে। আজ অমাবস্যা, তুই আবার জেগে উঠবি। আজ রাতে আবার একজনকে খাবি, আর সন্ধে হলেই তোকে আমি ডেকে আনবো। তার মানে যা ভেবেছি তাই। এই সাধু বাবা এখানে বসে এমন কিছু একটা করছে যার জন্য আমাদের গ্রামে জলা কাকা ওইভাবে মারা গেছে। আবার আজ রাতেও একজনকে মারবে। তার আগেই কিছু একটা করতে হবে, নইলে এই তান্ত্রিক আবার কার ঘরে কান্না নামিয়ে আসে। কিন্তু আমরা এই তান্ত্রিককে কি করে আটকাবো? তার ক্ষমতা তো অনেক। আত্মায় একটা মানুষকে ওইভাবে মারতে পারে, তাকে কি আমরা? শিবু মুখে আঙুল দিয়ে চুপ করে থাকতে বলল। তারপর আস্তে আস্তে বলল, আজ সন্ধেবেলা আবার আমরা এই জঙ্গলে আসব, আর এখানে আসার আগে একটা কাজ করতে হবে। তোর মনে আছে সেই সাধু বাবার দেওয়া মন্ত্রপুত তাবিজ? সেই তাবিজ তুই আর আমি হাতে বেঁধে আসবো। এখন চুপচাপ এখান থেকে পালিয়ে চল। চল চল চল। ওম ক্রিং ক্রিং সর্পিং নরমিং স্বাহা। ওম ক্রিং 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 সর্পিং নরমিং স্বাহা। ওম ক্রিং 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 সর্পিং নরমিং স্বাহা। সাধু বাবা মন্ত্র পড়ে চলেছে, আর তার সামনে সেই যজ্ঞের আগুন থেকে একটা বড় সাপ আস্তে আস্তে উপরের দিকে উঠল। গাছের আড়াল থেকে শিবু আর পচা সব কিছু দেখছে। আর বেশি দেরি নেই, আর মাত্র কয়েক ঘন্টা। আজ রাতে গ্রামে গিয়ে যে কোনো একজনকে তুই মেরে ফেলবি। আজ রাতে যদি একজনকে না পাওয়া যায়? ও কথা বলিস না, তুই আমার একমাত্র ভরসা। তোকে দিয়েই আমি ওই 13টা আত্মাকে আনবো। আজকে একজনকে আনলেই কিন্তু 12টা হবে। যা 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 যা, দেরি করিস না, যা। তারপর বড় সাপটা জঙ্গলের পথ হয়ে এগিয়ে গেল গ্রামের দিকে। শিবু ও পচা ভয় পেয়ে যায়। এত বড় সাপ, এত বড় সাপকে আমরা কিভাবে আটকাবো? ক্ষমতায় ওকে আমরা আটকাতে পারবো না, আমাদের বুদ্ধি করে আটকাতে হবে। একটা উপায় আছে, কিন্তু কিন্তু আজ রাতে আমরা কিছুই করতে পারবো না। খুব সাবধানে আমাদের এখন বাড়ি ফিরতে হবে। সাবধানে ওরা জঙ্গল থেকে বেরিয়ে বাড়িতে ফিরে এলো। আর পরদিন সকালে গ্রামের মোড়ল ঠিক একই রকম ভাবে মরল। তার রক্তমাখা কঙ্কালটা গ্রামের রাস্তায় পড়েছিল। মৃতদেহের পাশে দাঁড়িয়ে শিবু দাঁতে দাঁত চেপে বলল, এর বদলা আমি নেবই। এইটাই শেষ সুযোগ, কোনো মতে মিস করলে চলবে না। তোকে আমি যেমন বলেছি তুই শুধু তেমন করবি, বাকিটা আমি বুঝে নেব।
কিন্তু ওই মাটির পাত্রে করে তুই কি নিয়ে এসেছিস সেটাই তো বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, আমরা লুকিয়ে থাকবো। তারপর যখন সাধু পুজো করতে বসবে ঠিক তখনই তোকে যেরকম বলেছি সেই রকম করবি। সব মনে আছে তো? কথা বলতে বলতে ওরা জঙ্গলে তান্ত্রিকের যজ্ঞের কাছে পৌঁছে যায়। দুজনে লুকিয়ে পড়ে। তান্ত্রিক তখন সেখানে নেই। একটু পরে তান্ত্রিক এসে বসে পুজো শুরু করলো। হঠাৎ করে পচা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গিয়ে বলে, কে কে ওখানে? কে ওখানে? জঙ্গলে কে এলো? কেউ না। এত রাতে জঙ্গলে কি করতে এসেছিস? চলে যা বলছি, চলে যা এখান থেকে। আমায় আমায় বাঁচাও সাধু বাবা, পাখি ধরতে এসে আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। সাধু বাবা, আমায় এখান থেকে উদ্ধার করো। তান্ত্রিক মনে মনে ভাবল, আজ অমাবস্যার রাতে তাকে আর কিছুই করতে হলো না। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে সামনে ধরা আগুনের আলোতে পচার ভয় পাওয়া মুখটা সে দেখতে পেল। আজ আর ওই সর্পপ্রেতকে কোনো কষ্টই করতে হবে না, শিকার নিজেই এসেছে। যাই, ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি। পচা তখন ভয়ে কাঁপছে। সাধু তাকে তার পাশে বসালো, তারপর বলল, আমার একটা কাজ বাকি আছে, সেটা হলেই তোকে আমি এখান থেকে বাড়ি নিয়ে যাব। দাঁড়া একটু। শিবুর কথা মতো কাজ তো করলাম, কিন্তু এখন সবকিছু ঠিক হবে তো? টিং ক্রিং স্বরপুত্রিং স্বাহ, হিং টিং ক্রিং স্বরপুত্রিং স্বাহ, হিং টিং ক্রিং স্বরপুত্রিং স্বাহ। সাধু মন্ত্র পড়ছে, আর সেই সাপটাকে আস্তে আস্তে আবারও দেখা যাচ্ছে। পচা ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। সাধু হা হা করে হেসে ওঠে। তুই হবি আমার 13 নম্বর বলি। সর্পপ্রেত, এই নে আমার রক্ত। এবার তুই ওকে ভক্ষণ কর। অন্যদিন তান্ত্রিক আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ তার কাজ করতে এগিয়ে যায়, কিন্তু আজ ছায়াটা একভাবে দাঁড়িয়ে। আর ঠিক তখনই পাশের জঙ্গল থেকে শিবু বেরিয়ে এসে বলল, ও আর তোমার কথা শুনবে না, এখন থেকে ও আমার। আমি ওকে যা বলবো তাই শুনবে। সর্বপ্রেত, যাও ওই তান্ত্রিককে ভক্ষণ করো। এই তুই আমার দিকে এগিয়ে আসছিস কেন? আমি তোকে এখানে আহ্বান করেছি, তুই আমার রক্ত দিয়ে তৈরি। তোমার রক্ত নয়, আমার রক্ত দিয়ে। আমি নিজের খানিকটা রক্ত এনেছিলাম, তোমার রাখা রক্ত পচাকে দিয়ে বদলে দিয়েছি। এই সমস্ত তোদের পরিকল্পনা। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। আগে নিজে বাঁচো, তারপর তো আমাদের ছাড়ার কথা ভাববে। সাধু আগুন তুলে নিয়ে ওদের মারতে যাওয়ার আগে সাপটা তান্ত্রিককে গিলে ফেলল। চল, এখনই এখান থেকে বাড়িতে ফিরতে হবে। গ্রামের সবাইকে সব কথা জানাতে হবে। গ্রামের লোকেরা তো কিছুই জানে না। তারা কথাটা বলতে বলতে আগুন থেকে একটা কাঠের টুকরো তুলে নিয়ে গ্রামের দিকে ফিরতে লাগলো। মনে মনে ওরা দুজনেই বেশ খুশি। এমন একটা অদ্ভুত সর্পপ্রেতের হাত থেকে গ্রামকে ওরা বাঁচাতে পেরেছে।